সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি জহুরুল ইসলাম সাবির। আজকে আমি ক্লাস নেব ষষ্ঠ শ্রেণী বাংলা চারুপাঠ বিষয়। আজকের পাঠ অমর একুশে। তার আগে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল একটি, নিশ্চয়ই তোমরা তা করে রেখেছ। আর আজকের পাঠে আমরা নিয়ে আসছি পাঠ অমর একুশে। এই পাঠ থেকে তোমরা যা শিখবে সেটি হলো শব্দার্থ বলতে ও লিখতে পারবে, লেখক সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সৃজনশীল প্রশ্নেরও উত্তর দিতে পারবে। তাহলে চলো আজকের আলোচনার মূল বিষয়গুলো এখানে উঠে আসছে। সেটা হলো শব্দার্থ টিকা, লেখক পরিচিতি, নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ও অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন। এবারে দেখো, আমরা নিয়ে আসছি অমর একুশে প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিখিল শব্দের অর্থ হলো সমগ্র, পুরো, সমুদয়। দুই সিংহদ্বার শব্দের অর্থ হলো মূল দরজা বা প্রবেশপথ। খণ্ডযুদ্ধ হলো ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। এবং 4 নম্বর হলো দাবানল, আগুনের প্রবাহ বা ছড়িয়ে পড়া আগুন। 5 নম্বর তর্ক বাগিশ শব্দের অর্থ হলো তর্কে বা যুক্তিতে পারদর্শী। এখানে একজন ব্যক্তিকে উপাধি হিসাবে ব্যবহার করা হয়েছে তর্ক বাগিশ। এবার আসো লেখক পরিচিতি। আমাদের অমর একুশে প্রবন্ধের লেখক রফিকুল ইসলাম। এবার তার সম্পর্কে আমরা জানতে পারবো যে রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দে চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তার প্রধান পরিচয়, তিনি নজরুল গবেষক। তিনি ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। বড়দের পাশাপাশি ছোটদের জন্য লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার কথা, বাংলা ভাষা আন্দোলন, শহীদ মিনার ও কিশোর কবি নজরুল। গবেষণা ও প্রবন্ধ সাহিত্য অবদানের জন্য তাকে পশ্চিমবঙ্গ থেকে পুরস্কৃত করা হয়েছে নজরুল একাডেমি পুরস্কার প্রদান করে। আর বাংলাদেশ থেকে তাকে পুরস্কৃত করেছে বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক প্রদান করে। এবার আসো নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। তোমাদের পাঠ্য বইতে কিছু নমুনা প্রশ্ন আছে, সে প্রশ্নের সলিউশন করছি। 1. সর্বদলীয় কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন কে? ক. শামসুল হক, খ. অলি আহাদ, গ. কাজী গোলাম মাহবুব, ঘ. খালেক নওয়াজ খান। সঠিক উত্তর গ. কাজী গোলাম মাহবুব। 2 নম্বর প্রশ্ন, 144 ধারা ভঙ্গ করার পক্ষে মনোবল বাড়ানোর জন্য তৈরি করা হয় 1. স্লোগান, 2. ফেস্টুন, 3. প্ল্যাকার্ড। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 2 ও 3, গ. 1 ও 3, ঘ. 1, 2 ও 3। নিশ্চয়ই সঠিক উত্তর তোমরা জানতে পেরেছ, জেনে গেছো যে খ হবে ফেস্টুন আর প্ল্যাকার্ড তৈরি করা হয়েছিল। উত্তর সঠিক খ, 2 ও 3। এরপর একটি উদ্দীপক দিয়ে প্রশ্ন। নিচের উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সুমনের সাথে মিলনের বিরোধ দীর্ঘদিনের। মিলনকে দোষী করার জন্য সুমন নিজের ঘরে আগুন লাগিয়ে মিলনের উপরে দোষ চাপিয়ে দেয়। প্রশ্ন 3, অমর একুশে প্রবন্ধ অনুযায়ী সুমনের মাঝে কার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়? ক. খাজা নাজিমুদ্দিন, খ. তৎকালীন সামরিক বাহিনী, গ. তৎকালীন পুলিশ, ঘ. নুরুল আমিন সরকার। তোমরা বুঝতে পেরেছো, সঠিক উত্তর ঘ. নুরুল আমিন সরকার। 4 নম্বর প্রশ্ন, সুমনের ঘরে আগুন লাগানো এবং অমর একুশে প্রবন্ধের পুলিশ কর্তৃক ছাত্র হত্যার উদ্দেশ্য 1. প্রতিপক্ষকে ঘায়েল করা, 2. বিরোধী মনোভাবকে স্তিমিত করা, 3. আন্দোলনকে থামিয়ে দেওয়া। নিচের কোনটি সঠিক? ক. 1, খ. 2, গ. 1 ও 2, ঘ. 2 ও 3। নিশ্চয়ই সঠিক উত্তর বুঝতে পেরেছো, সঠিক উত্তর ঘ. 2 ও 3। এবারে আরো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করা যায় এরকম কিছু প্রশ্ন এবং উত্তর, সংক্ষেপে উত্তর দিয়ে কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। 1. রফিকুল ইসলাম মূলত কি হিসেবে পরিচিত? নজরুল গবেষক। 2. রফিকুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কলাকান্দা গ্রামে। 3. বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর রফিকুল ইসলামের। 4. খণ্ডযুদ্ধ অর্থ কি? উত্তর ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। 5. 1952 সালের
কত তারিখে ঢাকায় প্রথম ছাত্র ধর্মঘট পালিত হয়? সঠিক উত্তর 30শে জানুয়ারি। আরো কিছু প্রশ্ন। 6 নম্বর, 16 ফেব্রুয়ারি কোন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়? সঠিক উত্তর পাকিস্তান অবজারভার। 7, শেখ মুজিবুর রহমানকে কোন জেলে স্থানান্তর করা হয়? সঠিক উত্তর ফরিদপুর জেলে। 8 নম্বর প্রশ্ন, কোন পরিষদ 21শে ফেব্রুয়ারির 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয়? উত্তর বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। 9, কত তারিখে সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়? সঠিক উত্তর 22শে ফেব্রুয়ারি। 10, অনানুষ্ঠানিকভাবে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে? সঠিক উত্তর শহীদ শফিউর রহমানের পিতা। শিক্ষার্থীরা, এবার সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা। অনুচ্ছেদগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তারপরে 2টি সৃজনশীল প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রশ্ন 1, এটার একটা উদ্দীপক আছে 2টি অংশে। 1, ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। 2, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এখানে ভিন্ন ভিন্ন 2টি কবিতার চরণাংশ দিয়ে 2টি উদ্দীপক তৈরি করা হয়েছে। ক প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত কত তারিখে নেওয়া হয়? উত্তর 4 ফেব্রুয়ারি। খ 26শে জানুয়ারি ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে কেন? বুঝিয়ে লেখো। তোমরা উত্তরে লিখবে যে খাজা নাজিমুদ্দিন যখন ঘোষণা করেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন ঢাকার ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। এখন এটিকে একটু বুঝিয়ে ব্যাখ্যা করবে যে 1952 সালে আন্দোলন চলছিল মাতৃভাষা বাংলার অধিকার আদায় করার জন্য, আর পাকিস্তানি স্বৈরাচার শাসক গোষ্ঠী এই ভাষা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা কৌশল গ্রহণ করেছিল। তারই একটা কৌশল খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিয়েছিল যে ঢাকায় এই উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন এদেশের ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এটা মেনে নিতে পারেনি, সেজন্য তারা বিক্ষোভে ফেটে পড়ে। গ নম্বর প্রশ্ন, প্রথম উদ্দীপকটি অমর 21শে প্রবন্ধের কোন দিকটিকে প্রকাশ করছে? ব্যাখ্যা করো। প্রথম উদ্দীপকটি কি? এবার তুমি আগে একবার চোখ বুলিয়ে নেবে যে সেটা কি। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এখানে কবিতাংশে কবি বলেছেন যে ইটের মিনার ভেঙেছে ভাঙুক, এইটা দিয়ে সরাসরি শহীদ মিনারের কথা ইঙ্গিত করা হয়েছে। যখন তুমি উত্তর লিখবে তখন বলবে যে প্রথম উদ্দীপকটি অমর 21শে প্রবন্ধের শহীদ মিনার ভাঙার এবং ছাত্র সমাজের আন্দোলনের দিকটি এখানে প্রকাশ করা হয়েছে। এখানে উঠে এসেছে যে ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। তার মানে হলো এখানে কবি এই কবিতাংশের মধ্যে দিয়ে বলতে চাচ্ছেন যে 1952 সালের 23শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের স্মরণে, তাদের স্মৃতিকে, তাদের অবদানকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য একটি কীর্তি স্তম্ভ হিসেবে স্মৃতি সৌধ তৈরি করা, সেটা হলো 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার। কিন্তু সেই শহীদ মিনারটি 24 তারিখে অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, আর 26 তারিখে যখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তখন স্বৈরাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীর পুলিশ বাহিনী সেই শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দেয়, চুরমার করে দেয় শহীদ মিনার। তখন কবি আশান্বিত হয়ে এখানে আমাদেরকে বলছেন যে ভয় নেই, শহীদ মিনার ভেঙে দিয়েছে ঠিক, আমাদের আন্দোলন এখানে থেমে থাকবে না। আমরা তৎকালীন পূর্ব বাংলার যে জনগোষ্ঠী প্রায় 4 কোটি মানুষ, সেই মানুষ তখনও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। আমরা সেই 4 কোটি পরিবার এই শহীদ মিনার একবার ভেঙেছে ভাঙুক, আবার আমরা তৈরি করতে পারবো। সেই শহীদ মিনারের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য আমরা এখনো 4 কোটি পরিবার জাগ্রত আছি, জেগে আছি, তৈরি হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। এরপরে এখানে দেখানো হয়েছে যে অমর 21শে প্রবন্ধে আমরা দেখতে পাই প্রাবন্ধিক সেখানে তুলে ধরেছেন যে যখন 21শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজ চত্বরের সামনে শিক্ষক জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, তখন খণ্ড খণ্ড যুদ্ধে 2 দফায় কিছু মানুষ, কিছু ছাত্র শহীদ হয়ে যায় এবং সেই শহীদদের জন্য গায়েবানা নামাজের ব্যবস্থা করা হয় এবং উপস্থিত
সেই মানুষগুলো একটি শোক শোভাযাত্রা তৈরি করে। এরপরে তারা আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে নেওয়ার জন্য 23 ফেব্রুয়ারি শহীদ মিনার গড়ে তুলেছিল। পাকিস্তানি পুলিশ সেই শহীদ মিনার ভেঙে দিয়েছিল। এই দিকটি এখানে প্রতিফলিত হয়েছে। এরপরে ঘ নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় উদ্দীপকটি যেন ভাষা আন্দোলনকারীদের মনোভাবকেই ধারণ করে, বিশ্লেষণ করো। তুমি উত্তর লিখবে যে দ্বিতীয় উদ্দীপকটি যেন ভাষা আন্দোলনকারীদের মনোভাবকেই ধারণ করে, উক্তিটি যথার্থ। এবারে দেখো, তুমি ব্যাখ্যা করবে এভাবে যে দ্বিতীয় উদ্দীপকে বলা হয়েছে জ্বলেপুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এখানে কবি বলছেন যে জ্বলেপুড়ে মরে ছারখার এক শ্রেণীর মানুষ আছে, তাদের অধিকার আদায় করার জন্য, যে কোনো ধরনের অধিকার আদায় করার জন্য তারা জ্বলে পুড়ে মরে ছারখার হবে, কিন্তু কখনো তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না, শত্রুর কাছে মাথা নত করবে না। তারা মাথা নোয়াবার জাতি নয়। এইখানে এমন একটি গোষ্ঠীর কথা বলা হয়েছে যারা মাথা নত করার জাতি নয়, তারা যে কোনো মূল্যে জীবন দেওয়ার বিনিময়ে হলেও, জ্বলে পড়ে মরে ছারখার হলেও তারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। সেই বিষয়টি উদ্দীপকের এখানে উঠে এসেছে। এখন আমরা দেখতে পাই যে অমর একুশে প্রবন্ধে দেখানো হয়েছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য, ভাষা আন্দোলনকে সফল করার জন্য বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়েছিল। তারা নেতৃত্ব দিয়েছিল ভাষা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য, এবং সেজন্য দেখা যায় 21শে ফেব্রুয়ারি তারা আন্দোলন করেছে, পুলিশের সঙ্গে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, ভাষার জন্য অবদান রেখেছে। কিন্তু তারপরেও কখনো তারা থেমে থাকেনি, একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং সেই ভাষা আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে গেছে। সেখানে ছাত্র সমাজ দেখিয়েছে যে ভাষার অধিকার আদায় করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু মাথা নত করতে আমরা রাজি নই। ছাত্র সমাজের সেই বিক্ষোভের মাথা না নত করার যে মনোভাব, সেই মনোভাবটাই এই উদ্দীপকের মধ্যেও প্রতিফলিত দেখা যায়। সুতরাং বলা যায় দ্বিতীয় উদ্দীপকটি যেন ভাষা আন্দোলনকারীদের মনোভাবকেই ধারণ করছে। এবারে আসো তোমাদের পাঠ্য সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা। এখানে উদ্দীপকে বলা হয়েছে মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়। এটা একটা কবিতার চরণাংশ, গদ্য ছন্দে লেখা একটা কবিতাংশ। এইখানে প্রশ্ন করা হয়েছে ক, মেডিকেল কলেজ হোস্টেলের সামনে দ্বিতীয় দফা গুলিতে কে শহীদ হয়েছিলেন। খুব সহজ প্রশ্ন, আমার আলোচনা তোমরা শুনেছ, খুব সহজেই উত্তর দিতে পারবে যে দ্বিতীয় দফা গুলিতে আবুল বরকত শহীদ হয়েছিলেন। খ নম্বর প্রশ্ন, সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে কেন। এখানে এই প্রবন্ধের একটা লাইনই তুলে দেওয়া হয়েছে যে সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে কেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের দুর্বার আন্দোলনের মুখে এবং ছাত্র ধর্মঘটের মুখে সরকার প্রকৃতপক্ষে অচল হয়ে পড়ে। কেননা পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের ভাষা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য তারা সামরিক বাহিনী, ইপিআর বাহিনী, পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল। তারা মনে করেছিল যে এবার আন্দোলন থেমে যাবে, কিন্তু আন্দোলন থেমে থাকেনি, বরং ছাত্র সমাজ তখন কি করেছে, সরকারি অফিস, রেলওয়ে, রেডিওতে ছাত্র ধর্মঘট ঘোষণা করেছে। এই ধর্মঘটের ফলে সরকার এক বেকায়দায় পড়ে একেবারে অচল হয়ে পড়েছিল। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ওরা শব্দটি দ্বারা অমর একুশে প্রবন্ধের কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে বর্ণনা করো। খুব সহজ প্রশ্ন, তুমি আগে এখানে উত্তর দিবে যে উদ্দীপকের ওরা শব্দটি দ্বারা অমর একুশে প্রবন্ধের পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠীদেরকে ইঙ্গিত করা হয়েছে। এখন ব্যাখ্যা করবে যে ওরা, এই কবিতাংশে বলা হয়েছে মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়। এখানে কবি বলতে চেয়েছেন যে মায়ের কাছে একজন ছেলে চিঠি লিখে বলছে তার মনের কথাগুলো সন্তান মাকে বলছে। সন্তানটি শহরে ছিল এবং এটি 52 সালের ভাষা আন্দোলনের পটভূমিতেই লেখা এই কবিতাটি। সেই পটভূমির কথা ইঙ্গিত করেই বলা হচ্ছে যে সন্তান মায়ের কাছে চিঠি লিখে বলছে মা ওরা মানে পাকিস্তানি শাসক গোষ্ঠী, পুলিশ বাহিনী, স্বৈরাচার বাহিনী আমাদের কথাকে কেড়ে নিবে, সবার কথা কেড়ে নিবে। তার মানে কি, মাতৃভাষা বাংলা ভাষাটাকে কেড়ে নিতে চায়। তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকার করবে না।
সুতরাং আমার ভাষাকে কেড়ে নিতে চায়। তোমার কোলে শুয়ে এই মাতৃভাষা বাংলায় আমি কথা বলতে পারবো না। বলো মা, তাই কি হয়? তাই কি হয় এই কথার মধ্যে দিয়ে সন্তানের এক ধরনের বিক্ষুব্ধ মনোভাব ফুটে উঠেছে। এরপরে এখানে দেখবে যে অমর একুশে প্রবন্ধের মধ্যে দেখা যায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ এর নেতৃত্বে এদেশের ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তারাই রাজপথে নেমেছিল, তারা সম্মুখ যুদ্ধে লড়াই করেছিল, পুলিশের সঙ্গে জীবন দিয়েছিল, কিন্তু কখনো থেমে থাকেনি। তাদের ভিতরে যে একটা আন্দোলনের যে মনোভাব, চেতনা, যে আমরা মাথা নত করব না, ভাষা আন্দোলনের অধিকার আদায় করেই নিয়ে ছাড়ব, এই যে তাদের যে মনোভাব, এই মনোভাব আর ওই কবিতাংশের সন্তানের মনোভাব একই চেতনায় ইঙ্গিত করছে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সন্তানের আকুতিতে অমর একুশে প্রবন্ধের ছাত্র সমাজের সংগ্রামী চেতনায় রূপায়িত হয়েছে, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। তুমি লিখবে যে উদ্দীপকের সন্তানের আকুতিতে অমর একুশে প্রবন্ধের ছাত্র সমাজের সংগ্রামী চেতনায় রূপায়িত হয়েছে, উক্তিটির সঙ্গে আমি একমত বা উক্তিটি যথার্থ। কেননা এই উদ্দীপকে দেখা যায় যে সন্তান তার মায়ের কাছে ভাষা আন্দোলনের কথা বলছে চিঠির ভাষায়, কি যে ওরা মানে পাকিস্তানি শাসক গোষ্ঠী, পুলিশ বাহিনী, এরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে দেবে না, আমাদের এই ভাষার অধিকার তারা কেড়ে নিতে চায়। কিন্তু আমি তো মায়ের কোলে থেকে যে ভাষাটা শিখেছি, সেই ভাষা ছাড়া তো আমি বেঁচে থাকতে পারবো না, সেই ভাষায় তো আমাকে কথা বলতেই হবে। মাতৃভাষার চাইতে সবচেয়ে দামি ভাষা আর পৃথিবীতে আছে? সুতরাং মা তুমি বলো, তাই কি হয়? ওরা আমাদের এই ভাষা কেড়ে নেবে আর আমি বসে থাকবো? আমি কি এর প্রতিবাদ করব না? এই যে তার ভিতরে যে প্রতিবাদী মনোভাব, চেতনা, এটা এখানে উঠে এসেছে। আর আমরা অমর একুশে গ্রন্থের মধ্যে প্রবন্ধের মধ্যে দেখতে পাই সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদই গঠিত হয়েছে ছাত্র সমাজ দ্বারা। তারা ভাষা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে রূপ দিয়েছিল, 21শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছিল, শহীদ মিনার তৈরি করেছিল। এভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দুর্বার নির্যাতনের সম্মুখে মুখোমুখি হয়েও তারা কখনো মাথা নত করেনি। তাদের ভিতরে যে সংগ্রামী মনোভাব, সংগ্রামী যে চেতনা, সেটা বরাবর জাগরিত ছিল। সুতরাং ভাষা আন্দোলনে অমর একুশে ছাত্র সমাজের যে মনোভাব আর এই উদ্দীপকের কবিতার সন্তানের মনোভাব একই চেতনায় উচ্চারিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি পরিশেষে যে উদ্দীপকের সন্তানের আকুতিতে অমর একুশে প্রবন্ধের ছাত্র সমাজের সংগ্রামী চেতনায় রূপায়িত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনায় অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে। সেটি হলো, তোমরা শব্দার্থ যেমন এখান থেকে জানতে পেরেছ, তেমনি লেখক সম্পর্কে তোমরা জেনেছ, বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে তোমরা প্রশ্ন সমাধান করতে পেরেছ এবং এ ধরনের প্রশ্ন আরো জানতে পেরেছ। আর সবশেষে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা জানতে পেরেছ। পাঠ্যবইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দেবে সেটি আজকের আলোচনার মধ্যে দিয়ে তোমরা জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদেরকে বাড়ির কাজ হলো তোমার পাঠ্য অমর একুশে রচনার যে কোনো একটি নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর দাও। আজকে যে দুইটি প্রশ্ন আলোচনা করা হলো, এর যে কোনো একটি উত্তর তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। আর অবশ্যই বাড়ির কাজটি ক্লাস শুরু হলে তোমার বিষয় শিক্ষককে এটি দেখায় নেবে। পাশাপাশি তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করে জানাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।